প্রতি বছর সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা অনুদান দেয়া। এই অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়। কিন্তু তারা এই সমস্ত টাকা পয়সা খরচ আয় দেয়, এগুলো জাতির সামনে উপস্থাপন করে না। সিগারেটের বাজারের মতো অবস্থা। এখানে কোটি কোটি টাকা দরকার হচ্ছে। উত্তরাতে এই কর্মচারীদের একটা বিশেষায়িত হাসপাতাল চিকিৎসার জন্য করা উদ্যোগ গ্রহণ করে 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে। আমরা জানি না আমাদের 600 কোটি টাকা 6 টাকা আছে কিনা বর্তমানে। হাসপাতালের চেহারা আমাদের কোটি টাকা দিয়ে আমাদের জীবন দশা। তো কথা হচ্ছে আমরা দুইটা জিনিস খেয়াল করলাম, যে একটা হচ্ছে সরাসরি পেনশনার যারা রাজস্ব খাতে যে বেতন ভাতা নেয়, আরেকটা আছে বিভিন্ন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেক্টর কর্পোরেশন ইত্যাদিতে চাকরি করার পর অবসর গ্রহণ করে। তাহলে এই যারা সেক্টর কর্পোরেশন বা বিভিন্ন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন, তাদের চাকরি চলে, পেনশনারদের চলে আরেক যারা রাজস্ব খাত থেকে বেতন ভাতা নেয়। কিন্তু সংখ্যায় প্রায় 19 লক্ষ। বর্তমানে 7.5 লক্ষের মতো আমাদের পেনশনার আছে সারা বাংলাদেশে। আর যেটা বললাম অটোনোমাস বডি থেকে যাওয়া অবসরপ্রাপ্তদের সংখ্যা সবচেয়ে বেশি। এদের খবর কেউ রাখে না, কেউ বলে না। আমরা যারা জীবনের সুবর্ণ সময়গুলো প্রজাতন্ত্রের কাজে জাতির সেবায় নিয়োজিত ছিলাম, সারা জীবনে কাজটি করেছি, রাষ্ট্রের সেবা করেছি, জীবন যাপন উৎসর্গ করেছি, অবসর গ্রহণের পরবর্তী দিন থেকে আমাদেরকে আর কেউ চিনে না। সামাজিক ভাবে মূল্যায়ন নাই, রাষ্ট্রীয় ভাবে মূল্যায়ন নেই। এই হচ্ছে বাস্তব অবস্থা। অনেকে অনাহারে বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মৃত্যুবরণ করে। তাদের ঠিকানা হয় কোথায়? লাল দাবন করে আন্দোলনে রবিদুল ইসলাম। এটা বাস্তব। আর এই বৃদ্ধ অসহায় মুমূর্ষ মানুষগুলো জীবনের কিছু ঠাই হয় বৃদ্ধাশ্রম, জীবনে বৃদ্ধাশ্রমে তাদের ঠাই হয়। সুতরাং এই অবস্থা মানবেতর জীবনের এই পরিস্থিতির মধ্যে আমরা জীবন লাভ করছি। এই সব কিছুকে অনুধাবন করে আত্মস্থ করে আমরা চেষ্টা করেছি এই বৃহত্তর প্রজাতন্ত্রের সেবক সমাজ, এই সেবক সমাজের জন্য একটা কথা বলার প্ল্যাটফর্ম দরকার বাংলাদেশে। এই ধরনের প্ল্যাটফর্ম আমাদের প্রতিবেশীতে ভারতে আছে, পাকিস্তানে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সব দেশে আছে, বাংলাদেশে নাই। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে যখন আমরা যোগদান করি, আমাকে বারবার অনুরোধ করেছে যে বাংলাদেশে এই অবসরপ্রাপ্ত পেনশনার এন্ড রিটায়ারদের নিয়ে তোমরা কেন কিছু করো না? তোমাদের কেন একটা প্ল্যাটফর্ম ভারত পৃথিবীতে আছে, তোমাদের দেশে নেই? এটা নিয়ে বারবার আমার থেকে তারা অনুরোধ করেছে। সর্বশেষ তাদেরকে কথা দিয়েছি 2025 সালের মধ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করে আমরা এর কার্যক্রম শুরু করব। আমরা চেষ্টা করেছি 2025 এর মধ্যে এই সংগঠনটার ভিত্তি স্থাপন করে জাতীয় বেতন কমিশন সহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন মহলে আমাদের কথাগুলো তুলে ধরা। ইতিমধ্যে আমরা সারা দেশে ব্যাপক সাড়া পেয়েছি, উল্লেখযোগ্য সাড়া পেয়েছি, এবং আমরা আশা করি এই সংগঠনটি বাংলাদেশের এই অবহেলিত কর্মচারী সমাজের এই অবহেলিত মানুষগুলোর জন্য আদালতে কিছু ফলপ্রসূ অবদান রাখতে পারবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমরা পারবো। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা জয় করবই। আজকে আমরা বলে বৃদ্ধ, বয়সের ভানে নদুকুদু, অধিকাংশ ভালো যায়, কেউ কারো খবর জানে না।
অসুস্থ অবস্থায় কেউ তার পাশে দাঁড়াতে পারে না। সংগঠন থাকলে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে যে এই লোকটি অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া দরকার। এই লোক ওখানে আমাদের একজন সহকর্মী সহযোদ্ধা হয় ইন্তেকাল করেছেন, তার জন্য এই করা দরকার। কিংবা অসহায় পরিবার পেনশন পাচ্ছে না, অবসর ভাতা পাচ্ছে না, তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। সরকার আমাদের ফান্ডামেন্টাল রুলস, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস ভায়োলেট করছে। এই ভায়োলেশন অফ রাইটস এর বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। এই জন্য এখানে আমাদের একটা বলিষ্ঠ সাংগঠনিক কাঠামোর ভূমিকা দরকার, বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। আপনারা এইসব বিষয়ে কথা বলবেন। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বাংলাদেশ পেনশনার্স এন্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন এর সম্পর্কের বিষয়টা আপনাদেরকে একটু এক লাইনে বলি। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই মুক্তিযুদ্ধের সময় এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ সরকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সংগঠনটি জন্ম 1945 সালের 3 অক্টোবর ইউরোপের প্যারিসে। দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সারা বিশ্বের শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ সমবেত হয়ে ফ্রান্সের প্যারিসের সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয়। এর অনেকগুলো শাখা আছে, আইনজীবীদের শাখা আছে, চিকিৎসকদের শাখা আছে, শিক্ষক সম্প্রদায়ের শাখা আছে, পাবলিক এমপ্লয়ীদের একটা প্ল্যাটফর্ম আছে এবং রিটায়ার্ড পাবলিক এমপ্লয়ীদের একটা প্ল্যাটফর্ম, এইটা বাংলাদেশ পেনশনার এন্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন। তো এই সংগঠনের মধ্য দিয়ে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পৃক্ততা আরো বাড়বে। আগামীতে আমরা চেষ্টা করবো আমাদের সর্বাত্মক সামর্থ্য দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এই সংগঠন। তো আমাদের দাবি দেওয়া বক্তব্য আপনারা যারা এখানে এসেছেন সবাই দিবেন। আমি আর কথা বেশি বাড়াবো না, তবে এখানে বেশ কিছু করণীয় ব্যক্তিত্ব আছেন যাদেরকে সচরাচর আমরা পাওয়ার কথা না, কিন্তু আজকে এই অবহেলিত জনসম্প্রদায়ের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এখানে এসে মঞ্চে আমাদের সামনে বসেছে। তো তাদের বক্তব্য আমরা শুনব। সংক্ষেপে আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, আমরা আজকে যে উদ্যোগটা গ্রহণ করেছি এটা যদি প্রজাতন্ত্রের সাবেক কর্মকর্তা কর্মচারীদের জন্য কল্যাণকর হয়, তাহলে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ অভিমত নির্দ্বিধায় স্বতঃস্ফূর্ত ভাবে তুলে ধরবেন, প্রকাশ করবেন। আমাদের এখানে আজকের এজেন্ডায় বেশ কিছু বিষয় আছে। যেহেতু দিনব্যাপী আলোচনা, আমরা বলেছি আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন, আমাদের সিদ্ধান্ত গৃহীত হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আরেকটা বিষয় আমি এখানে না বললেই নয়, সেটা হচ্ছে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রেখেছে। তাদের কথা তুলে না ধরলে আমার বক্তব্যটি অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এই সংগঠনে আন্তরিক সহযোগিতা পেয়েছি আমাদের কবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী সমিতির সাবেক মহাসচিব মোহাম্মদ ওয়াহাবে আছেন নাকি? আমরা সহযোগিতা পেয়েছি বাংলাদেশ সচিবালয়ের প্রবীণ নেতা মোহাম্মদ কলিমুল্লাহ ভাই কই? আচ্ছা, আমরা অনেকে সরকার গোলাম মোস্তফা পাবলিক জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি। ইন এডিশন আমাদের এই সংগঠনের মাধুক ভাই, তারপরে আমাদের শহীদুল্লাহ ভাই যে মৎস্য নাগমা আক্তার আজকে এখানে উপস্থিত নেই। এইরকম আমি অনেককে দেখতে পাচ্ছি। আপনারা এখানে রাজধানী বাসুদে আছেন নাকি? আচ্ছা, ঢাকার বাইরে
বিশেষ করে উত্তরবঙ্গ থেকে, রাজশাহী থেকে যারা এসেছেন তাদের আপনাদের তো আচ্ছা, আপনাদের তো অভিনন্দন জানাচ্ছি। আর এদিক থেকে ময়মনসিংহ অঞ্চল থেকে বা আরো কোন কোন জেলা থেকে এসেছেন, বাইরের আর জেলা থেকে কে আসছে? চট্টগ্রাম আছে। আচ্ছা, আমরা অভিনন্দন জানাচ্ছি। আরেকটা বিষয় নিয়ে, এই সংগঠনের পতাকা চালে সমবেত হয়ে ফেনীর একটা উপজেলা পরিষদ সর্বপ্রথম একটা কমিটি উপহার দিতে পেরেছেন। সেই কমিটি নেতৃবৃন্দ এখানে আছেন, কই হারুন ভাই কই সাধারণ সম্পাদক, এই যে বৈশাখ উপজেলা, আমাদের জেলায় জেলায় কমিটি হবে, উপজেলায় কমিটি হবে, সারা দেশে চট্টগ্রামের নেতৃবৃন্দ আছেন, মঞ্চে আছেন, নাকি শাহিন, উনি শুরু থেকে আমাদের সাথে সংযোগ আছে। শাহিন ভাই একটু তারা এই যে ওনার জন্য একটা হাততালি দেন। এরকম আসেন আসেন, আন্দার ভাই আসেন, বিসিক থেকে আসেন আসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্যায়ক্রমে সবাই বক্তব্য রাখবেন। এখন আমাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ একজন বক্তা বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত পরিসরের কথাগুলো তুলে ধরবেন। আর এই ক্ষেত্রে আমাদের সংগ্রাম লাগবে যেন সবাই অংশগ্রহণ করতে পারে। আর যিনি বক্তব্য দিবেন দয়া করে আমরা ড্যান্সে চলে যাবো, আর একজনকে এখানে বসার সুযোগ দেবো। এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আরো যারা উপস্থিত হয়েছেন সকলের নাম ঘোষণা করবো। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আছে জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কার্যকরী সভাপতি, সাবেক মহাসচিব, মৎস্য অধিদপ্তর কর্মচারী সংযুক্ত পরিষদ।